প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শুভ নববর্ষ। বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, এবার সেটি আনন্দ শোভাযাত্রা নামে বের হয়েছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সকাল 9টায় এই শোভাযাত্রা বের হয়ে প্রথমে শাহবাগে যায়, তারপর শাহবাগ হয়ে টিএসসি, শহীদ মিনার এবং কার্জনল হয়ে পুনরায় আবার চারুকলা অনুষদে ফেরত আসে। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেছে এবং ঢাকার বাইরে থেকেও এই শোভাযাত্রায় অনেক মানুষকে আমরা অংশগ্রহণ করতে দেখেছি। আমার নাম অন্বেষা সিনহা, আমি কমলগঞ্জ থেকে এসেছি এবং আমরা সবাই এখানে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরে খুবই আনন্দ সহকারভাবে এই মেলাটা অনুষ্ঠান করতে পেরেছি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে আলোচনা করতে পেরে, বিভিন্ন তাদের সাথে মিশতে পেরে বিভিন্ন জানতে পেরেছি, অভিজ্ঞতা লাভ করেছি। অনেক ভালো। গতকাল চৈত্র সংক্রান্তির প্রোগ্রাম ছিল গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে, ওখানে গতকাল থেকে পারফর্ম করছি, আজকেও এখানে বিকালবেলাও পারফরমেন্স আছে। অনেক ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। ঢাকাতে আমার নববর্ষে বের হয় এটাই ফার্স্ট টাইম। আমি এটা এক্সপেক্ট করিনি যে এটা এত সুন্দর হবে। আমাকে জোর করে নিয়ে আসছে, কিন্তু এসে ভালো লাগতেছে। এই যে আর্ট করছে হাতে সুন্দর, আমার ভালো লাগতেছে। আমাদের বাউল গান, তারপর জারি সারি সব গান, সেইগুলোকে মনে করে দেওয়ার জন্য আমার আসলে এই সাজটা। এই যে শোভাযাত্রার নামে যে পরিবর্তন, এটি নিয়ে আপনার প্রতিক্রিয়া? আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের আসলে এগুলো কোনো প্রতিক্রিয়া না, আমরা আসি মজা করতে, জাস্ট এতটুকু। জুলাই গণঅভ্যুত্থানের পর এবারই ছিল বাংলাদেশের প্রথম পহেলা বৈশাখ। ফলে এবারের উদযাপনকে কেন্দ্র করে নানান ধরনের আয়োজন লক্ষ্য করা গেছে এবং আয়োজনেও নানান ভিন্নতা লক্ষ্য করা গেছে। এছাড়া যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যেও এক ধরনের বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে। আমরা লাস্ট আসছিলাম 2017-তে, এরপরে আসলে পরিবেশটা নিজের উপযোগী মনে করিনি, যার জন্য আসিনি। আগে যখন আসছিলাম তখন একটা গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিতে চলছিল, নিজস্ব মতে চলছিল, এবার জনমতের ভিত্তিতে চলতেছে, এটাই ভালো লাগতেছে। এত সুন্দর একটা আয়োজন, এরকম বিভিন্ন ধরনের বাধা বিপত্তি পেরিয়েও যে হতে পারছে, তারপরেও যে এত সবার অক্লান্ত পরিশ্রমে আয়োজনটা হচ্ছে, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। কিছু নিরাপত্তার জন্যে হয়তো আয়োজনটা একটু সংরক্ষিত করা হয়েছে, যেটা আমার মনে হয় দরকার আছে। অন্যান্য বারের মতো এবারও এই আয়োজনে অনেক বিদেশি অংশগ্রহণ করেছেন। I've been here probably about 5 or 6 times and I love Bangladesh. It's a beautiful place. But my first time for New Year. It's beautiful. It's the colours. I just love it. It's amazing. It's good. It's good. There's a lot of energy in the air. The rally hasn't started yet, so I'm excited to see about the sounds and the dancing I've heard. But so far, I love the colours. I love the energy. শুভ নববর্ষ। আসার পরে দেখলাম ডিফারেন্ট। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আইন শৃঙ্খলার যে বেষ্টনীটা অনেক ভালো লাগছে, আর এবার অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পাইতেছে। শোভাযাত্রা শুরু হওয়ার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই, এই কামনাই আমাদের। আমরা সব ধর্ম, বর্ণ, গোত্র সব কিছু মিলিয়ে বাংলাদেশ, আমরা যেন বিভাজিত না হয়ে যাই, আমাদের মধ্যে কখনো যেন সম্প্রীতির অভাব না হয়। পাহাড় যেমন আমাদের, সমতলও আমাদের। তো ভালোবাসার সকল মানুষকে নিয়ে আমরা একসাথে আমাদের নতুন বাংলাদেশে, আমাদের বাংলাদেশে 71-এর বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, 52-এর বাংলাদেশ, 69-এর বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একসাথে থাকতে যাই। নতুন বাংলাদেশে, নতুন নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চোদ্দই এপ্রিল নতুন বছর শুরু, কিন্তু জানেন কি, এই দিনটা শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার আরও অনেক দেশে নববর্ষ উদযাপনের দিন। হয়তো একে তারা পয়লা বৈশাখ নামে ডাকে না, তবে ওই পয়লা বৈশাখী আর কি। চলুন ঘুরে আসি দেশ থেকে দেশে। 14 এপ্রিল কে কেমন করে বরণ করে নেয় সেটা জেনে আসি। বাংলাদেশে 14 এপ্রিল মানেই পয়লা বৈশাখ, মানে আমাদের নববর্ষ। ঈদের পর এটাই সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী 1556 সাল থেকে বাংলা সন প্রবর্তন করা হয়। এই বাংলা সন কিন্তু এসেছে খাজনা আদায়ের সুবিধার জন্য। মুঘল সম্রাট আকবরের আমলে 1584 সালে প্রবর্তিত হয় তারিখ-ই এলাহি।
পরে এটি কৃষকদের কাছে ফসলি সন নামে পরিচিত হয়, যা এরপর বাংলা সন বা বঙ্গাব্দ নামে প্রচলিত হয়ে ওঠে। বাংলা সন কিন্তু শূন্য থেকে শুরু হয়নি। যে বছর বাংলা সন প্রবর্তন করা হয় সে বছর হিজরি সন ছিল 923 হিজরি। সে অনুযায়ী সম্রাটের নির্দেশে প্রবর্তনের বছরই 923 বছর বয়স নিয়ে যাত্রা শুরু হয় বাংলা সনের। বাংলা বর্ষের মাসগুলোর নামকরণ করা হয়েছিল বিভিন্ন নক্ষত্রের নামে। আজ যে পয়লা বৈশাখ আমরা এত ঘটা করে উদযাপন করি সেটা শুরু হয় 1967 সালের পর থেকে ঢাকার রমনা বটমূলের ছায়ানটের গান আর মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। মিয়ানমারে এই দিনটিকে বলা হয় থিংয়ান, মানে পরিবর্তন। এখানে চলে পানির উৎসব। 500 বছরের পুরনো এই উৎসবে সবাই সবাইকে ভিজিয়ে দেয় এবং বিশ্বাস করে এতে পাপ দূর হয়। নববর্ষের 4 দিন আগে থেকে পানির উৎসব শুরু হয়, চলে নববর্ষের দিন পর্যন্ত। আর এপ্রিলের এই গরমে পানির উৎসব বরং একরকম শান্তিরই প্রতীক। তাদের জন্য নতুন বছরের প্রথম দিনটি সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে থাকে। তবে ঠিক কোন নির্দিষ্ট দিনে তা পালন হবে তা হিসাব করা হয় মিয়ানমারের সৌর এবং চন্দ্রপঞ্জিকার গণনা মিলিয়ে। থাইল্যান্ডে নববর্ষের নাম সংক্রান্ত, যা সংস্কৃত সংক্রান্তি থেকে এসেছে। 13 থেকে 15 এপ্রিল 3 দিন ব্যাপী উৎসব চলে। পুরো দেশ ছুটি থাকে আর চলে দারুণ পানির উৎসব। ছোট বড় সবাই রাস্তায় নেমে পানি নিয়ে খেলায় মেতে ওঠে। 2018 সালে থাই সরকার এই উৎসবটি 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত ঘোষণা করে। এই সময় থাইল্যান্ডে সাধারণ ছুটি থাকে। থাই এবং মালয়েশিয়ান সিয়ামিজ গোত্রের মানুষেরাই মূলত ধর্মীয় রীতি মেনে এই উৎসব পালন করে, কিন্তু উদযাপন হয় দেশ জুড়ে। সিংহালা নববর্ষকে স্থানীয়ভাবে আলুথ আবরুদ্ধাও বলা হয়। মূলত সিংহালিজদের উৎসব হলেও দেশটির সকল মানুষ উদযাপনে সামিল হন। দিনটিতে শ্রীলঙ্কায় সাধারণ ছুটি থাকে। শ্রীলঙ্কায় এই নববর্ষ 14 এপ্রিল পালন করা হয়, তবে উৎসব চলে 1 সপ্তাহ ধরে। এই দিন লোকজ খেলা, পিঠা, পায়েস আর ডিম লুফে নেওয়ার মতো খেলায় মুখর থাকে চারপাশ। কম্বোডিয়াতে নববর্ষকে ডাকা হয় চৌল সানাম থামাই, মানে নতুন বছরের প্রবেশ। সকালে বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা আর পরে ঐতিহ্যবাহী নাচ, লোকজ খেলা, বিশেষ করে নারী বনাম পুরুষের রশি টানাটানি, সব মিলিয়ে চরম আনন্দের একটা উৎসব। নেপালের নববর্ষ 14 এপ্রিল। বৈশাখ উৎসব নামে সার্বজনীন এক উৎসব হয় সারা দেশ জুড়ে। এদিন বিক্রম সম্ভাতের নতুন বছর শুরু হয়। দেশ জুড়ে চলে বৈশাখী উৎসব, চলে শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া আর নানা খেলা। এছাড়া সোলাম লহসার নামের চন্দ্র নববর্ষ আলাদা করে উদযাপন করা হয়। লাওসেও একই দিনে মানে 14 এপ্রিল নববর্ষ হয়। নাম সংক্রান্ত বা পিমেই। 3 দিন ধরে চলে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। থাইল্যান্ডের মতো এখানেও পানির উৎসব একটা বড় ব্যাপার। ভারতের বিভিন্ন রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিনটা নববর্ষ হিসাবে পালন করা হয়, তবে নাম আর ঢংটা ভিন্ন ভিন্ন। যেমন পাঞ্জাবে বৈশাখী, কেরালায় ভিসু, আসামে বিহু, তামিলনাড়ুতে পিথান্দু, উড়িষ্যায় পান সংক্রান্তি আর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় পহেলা বৈশাখ। সবখানেই এই দিনটাকে ঘিরে থাকে নানা আয়োজন, খাবার আর উৎসবের আমেজ। তো নববর্ষ মানে শুধু একটা তারিখই নয়, এটা সাংস্কৃতিক মিলন মেলা, উৎসবের রং আর ইতিহাসের গল্প। ও আরেকটা কথা, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। দিনটা ভালো কাটুক সবার। বিয়ের আগে পাত্রপাত্রীর আচার ব্যবহার, ক্যারিয়ার, পরিবার এই সব কিছু যেমন যাচাই করা হয়, তেমনি দুজনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানাটাও ভীষণ জরুরি। আপনি যদি একটি স্বাস্থ্যকর দাম্পত্য জীবন গড়ে তুলতে চান, তার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। এক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং একে অপরের জন্য শারীরিকভাবে ফিট কিনা তা জানা ভীষণ জরুরি। এজন্য বিয়ের আগে কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারবেন, যা শুধু নিজের নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্যও জরুরি। আজকের কন্টেন্টে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমি সঞ্জনা চৌধুরী। এখানকার সব তথ্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে। ও হ্যাঁ, এখানকার কোনো অসুখ বিসুখ থাকা মানেই আপনি বিয়ে করতে আনফিট এমনটি ভাববেন না। বিয়ে আপনি করতে পারবেন, সেক্ষেত্রে চিকিৎসক হয়তো আপনাকে কিছু উপায় বলে দেবেন বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে, যেমন এ, বি, এবি এবং ও। এর সঙ্গে আছে রক্তের RH ফ্যাক্টর, পজিটিভ বা নেগেটিভ। যে কোনো গ্রুপের রক্তের কেউ অন্য গ্রুপের কাউকে বিয়ে করতে পারবেন,
কিন্তু পজিটিভ নেগেটিভ গ্রুপের রক্তধারীদের মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে মা যদি RH নেগেটিভ হন ও বাবা RH পজিটিভ হন এবং গর্ভের সন্তান যদি পজিটিভ হয়, তখন সন্তানের পজিটিভ ব্লাড সেল মায়ের শরীরে ইমিউন রেসপন্স তৈরি করে, ফলে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি মায়ের শরীরে জমা থেকে যায় এবং পরবর্তী প্রেগন্যান্সির সময় সন্তানের রক্তকণিকাকে আক্রমণ করে। এতে করে গর্ভের শিশু গর্ভেই মারা যেতে পারে বা জন্মের পর মারাত্মক জন্ডিস বা মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে, যা কিনা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে মারাত্মক প্রাণঘাতী রোগ। তবে প্রথম সন্তানের ক্ষেত্রে বিপদের আশঙ্কা কম, সমস্যা হয় দ্বিতীয় সন্তানের বেলায়। তবে মা বাবা যদি প্রথমবার গর্ভধারণের সময় থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেন, তাহলে সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। সাধারণত স্ত্রী নেগেটিভ ও স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে সন্তান প্রসবের পর ওই শিশুর রক্ত পরীক্ষা করানো হয়। সন্তান পজিটিভ হলে চিকিৎসকরা মায়ের শরীরে অ্যান্টি-ডি ইনজেকশন দিয়ে নেন, যেন পরবর্তী যে কোনো ঝুঁকি এড়ানো যায়। বিয়ের আগেই সঙ্গীর যৌনব্যাধি সম্পর্কে জানা ভীষণ জরুরি, কেননা এই রোগগুলো যৌন মিলনের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়। HIV, এইডস, গনোরিয়া, সিফিলিস, হার্পিস, জেনিটাল ওয়ার্ডস, যৌনাঙ্গের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, সেই সাথে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো সবই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা STD অর্থাৎ যৌনবাহিত রোগ। এদের মধ্যে কিছু রোগ প্রাণঘাতী, কোনোটার আবার কোনো চিকিৎসা নেই। তাই বিয়ের আগে প্রতিটি মানুষের উচিত STD টেস্ট করানো। ঠিকমতো চিকিৎসা করলে অনেক রোগ নিরাময় করা সম্ভব। বন্ধ্যাত্ব নারী কিংবা পুরুষ উভয়েরই হতে পারে। এক্ষেত্রে পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য ও সংখ্যা পরীক্ষা এবং মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়ের অবস্থা পরীক্ষা করানো হয়। এছাড়া মেয়েদের ইউটেরাস ও ওভারিতে কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা জানতে পেলভিক আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করানো হয়। এছাড়া থাইরয়েড উদ্দীপক হরমোন বা TSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন বা LH, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, পলিস্টিন, প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের পরীক্ষাও জরুরি। এসব পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া গেলে চিকিৎসা করিয়ে নেওয়ার সুযোগ আছে। কেউ যদি হিমোফিলিয়া, থ্যালাসেমিয়ার মতো রক্তবাহিত রোগে আক্রান্ত হন, তাহলে এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়তে পারে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় বর বা কনে কেউ এসব রোগে আক্রান্ত কিনা কিংবা এই রোগের বাহক কিনা। বর ও কনে দুজনেই এই রোগের বাহক হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হওয়ার ঝুঁকি 25% থাকে। এই বাবা মায়ের সন্তানদের 50% থ্যালাসেমিয়ার বাহক হয় এবং বাকি 25% সুস্থ হয়। সহজ করে বললে, থ্যালাসেমিয়ার দুজন বাহক যদি 4টি সন্তান নেন, তাহলে তাদের একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হবেন, দুজন থ্যালাসেমিয়া জিনের বাহক হবেন এবং একজন সুস্থ থাকবেন। আবার বাবা মায়ের যে কোনো একজন বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে তাদের সন্তানদের 50% থ্যালাসেমিয়া জিনের বাহক হবেন। তাই অনাগত সন্তানের কথা ভেবে থ্যালাসেমিয়ার দুজন বাহকের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করা হয়, না হলে সন্তান নিতে নিরুৎসাহিত করা হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রক্তের লোহিত রক্তকণিকা উৎপাদন কমে যায়, ফলে হিমোগ্লোবিন কমে রক্তশূন্যতা দেখা দেয়। এজন্য আক্রান্তদের নির্দিষ্ট সময়ে পরপর রক্ত নিতে হয়। এছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করা যায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ব্যয়বহুল এবং কষ্টসাধ্য একটি প্রক্রিয়া। স্তন ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার, কিডনির রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনজনিত সমস্যা, এপিলেপসি, বিভিন্ন ধরনের ম্যালিগন্যান্সি, সেই সাথে ডাউন সিনড্রোম বা নিউরোমাস্কুলার ডিস্ট্রফির মতো বিরল স্নায়ুরোগ বংশগত রোগের উদাহরণ, যা প্রজন্ম থেকে প্রজন্ম বিস্তার লাভ করতে পারে। বিয়ের আগে হবু বর ও কনে কারো এ ধরনের জিনগত সমস্যা আছে কিনা তা জানতে উভয়ের জেনেটিক টেস্ট করানো প্রয়োজন। সময় মতো পরীক্ষা করানো হলে রোগ প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া যায়। কাজিনদের মধ্যে বিয়ে হলে জেনেটিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। সাধারণত পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে এসব রোগ সম্পর্কে জানা যায়। তাই বিয়ের আগে পরিবারের বয়োজ্যেষ্ঠদের, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ মা বাবা, ভাই বোন, তাদের এসব ক্রনিক রোগ ব্যাধি আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া যেতে পারে। অনেকেই মনে করেন বিয়ে করলেই মানসিক রোগ ঠিক হয়ে যাবে, যা একেবারেই সঠিক নয়।
স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, বাইপোলার, মুড ডিসঅর্ডার ইত্যাদি মানসিক রোগ বিয়ের আগেই শনাক্ত করে চিকিৎসা করানো উচিত এবং বিয়ের সিদ্ধান্ত নেবেন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে। আবার কারো যদি আগে এ ধরনের রোগ থেকে থাকে এবং পরবর্তীতে সুস্থ হয়ে থাকেন তবে সেটিও হবু সঙ্গীকে জানানো জরুরি। মনে রাখতে হবে শুধুমাত্র দুজন মানসিকভাবে সুস্থ মানুষের পক্ষেই সুখী সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। থাইরয়েড মানবদেহে প্রজাপতির মতো দেখতে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এই গ্রন্থির সমস্যা হলে গলগণ্ড, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম বিভিন্ন সমস্যা দেখা দেয়। থাইরয়েড সংক্রামক নয়, তবে এটি বংশগতভাবেও হয়ে থাকে, অর্থাৎ বাবা মায়ের এ রোগ থাকলে তাদের সন্তানের থাইরয়েডে আক্রান্তের ঝুঁকি 70% বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেজন্য বাবা মা উভয় থাইরয়েড ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে। সাধারণত মেয়েরা সবচেয়ে বেশি থাইরয়েডের সমস্যায় ভোগেন, কারণ আয়োডিনের অভাব এবং অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি অবহেলা এর বড় কারণ। এজন্য গর্ভধারণের পরেও এই টেস্ট করাতে হবে। যদি থাইরয়েড ফাংশনে কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে চিকিৎসা নেওয়া জরুরি, কেননা থাইরয়েডের সমস্যা থাকলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে। বাবা মায়ের কিডনিতে জটিলতা থাকলে সেটা পরবর্তী প্রজন্মে বর্তানোর ঝুঁকি থাকে। এজন্য ইউরিন টেস্ট করে দেখা উচিত। ইউরিনে ইউরিয়া বেশি থাকলে বাচ্চার নানা সমস্যা দেখা দিতে পারে। বিয়ের আগে এসব স্বাস্থ্য পরীক্ষা করা মানে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি সুরক্ষিত পদক্ষেপ। তাই সমস্যা লুকানোর পরিবর্তে তা নিয়ে আলোচনা করুন, সঠিক চিকিৎসা নিন। বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।